পরাধীন ভারতের অবিভক্ত মেদিনীপুর জেলায় তমলুক মহকুমায় ছোট্ট একটি গ্রাম, তার নাম ছিল হোগলা। সেখানে এক হতদরিদ্র কৃষক ঠাকুরদাস মাইতির ঘরে জন্মগ্রহণ করেন একটি কন্যা। দিনটা ছিল 19শে অক্টোবর 1870 সাল। সেই সময় বঙ্গ সমাজে মেয়েরা এতটাই ব্রাত্য ছিল যে এই নারীর পরবর্তীকালে তিনি একজন খুব মহিষী মহিলা হয়েছিলেন, কিন্তু তার প্রাথমিক জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। এমনকি তার বাবা বা মায়ের সম্বন্ধেও কোনো তথ্য পাওয়া যায়নি, শুধু বাবার নামটুকু জানা গিয়েছিল, সেটি ছিল ঠাকুরদাস মাইতি। তখন নারী শিক্ষার প্রসার সেভাবে হয়নি। দারিদ্রতার কারণে বাল্যকালে প্রথাগত শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন সেদিনের সেই বালিকা। তৎকালীন সমাজে তখনকার দিনে যে রীতিনীতি ছিল, মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয়ে গিয়েছিল। সেই অবিভক্ত মেদিনীপুর জেলারই প্রত্যন্ত এক গ্রামের 60 বছর বয়সী এক কৃষক, তার সাথে যার নাম ছিল ত্রিলোচন। বৃদ্ধ স্বামীর সাথে মাত্র 6 বছর তিনি ঘর করেছিলেন, দাম্পত্য জীবন যাকে বলি, এবং 18 বছর বয়সে তিনি নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন। এরপর থেকে শ্বশুর বাড়িতেই এক প্রান্তে এক কুটিরে তার বিধবা জীবন শুরু করেন তিনি। শিক্ষার ন্যূনতম আলো না পেলেও বৈধব্য জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক মহিষী নারী। কে তিনি? চলো বন্ধুরা, শুনে নি তার সম্বন্ধে কিছু কথা। সেটা নিয়েই আজকে আমার এই উপস্থাপনা। তাহলে আর দেরি না করে আমরা ঢুকে পড়ি মূল ভিডিওতে। চলো। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। তা আজ আমি এমন এক নারীর কথা বলতে এসেছি, যিনি এই শত দুঃখ কষ্ট পেরিয়ে হয়ে উঠেছিলেন এক বীরাঙ্গনা নারী। মাত্র 18 বছর বয়সে এক বিধবার জীবনে নেমে এসেছিল চরম অর্থনৈতিক সংকট, কিন্তু বাঁচতে তো হবেই। নিজের জীবন অতিবাহিত করার জন্য পেলেন না শ্বশুরবাড়ির কোনো রকম সহযোগিতা বা সাহায্য। স্বামীহারা বঞ্চিতার ছিল না কোনো আর্থিক সঙ্গতি। অনন্য উপায় হয়ে তিনি জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে মুড়ি ভাজা থেকে ঢেঁকিতে ধান ভাঙা প্রভৃতি নানা কাজ করে তার জীবন ধারণ করতেন। বিবাহের পূর্বে এই বালিকার নাম ছিল কুমারী মাতঙ্গিনী মাইতি। মাত্র 12 বছর বয়সে এই বালিকার বিবাহ হয়েছিল অবিভক্ত মেদিনীপুর জেলায় তমলুক মহকুমার প্রত্যন্ত আলিনান গ্রামের 60 বছর বয়সী কৃষক ত্রিলোচন হাজরার সাথে। স্বাভাবিক নিয়মে বিবাহিত জীবনে তার নাম হয় মাতঙ্গিনী হাজরা। তাহলে বন্ধুরা, বুঝতে পারছো আমি এখন কার কথা বলছি? তিনি হলেন সেই বীরাঙ্গনা নারী মাতঙ্গিনী হাজরা।
বৃদ্ধ স্বামীর সঙ্গে মাত্র 6 বছর তিনি তার বৈবাহিক জীবন অতিবাহিত করে 18 বছরে তিনি নিঃসন্তান অবস্থায় বিধবা হয়েছিলেন। এদিকে 1900 সালের আগে পরে সেই সময় ব্রিটিশদের বিরুদ্ধে দিকে দিকে ছড়িয়ে পড়েছে স্বদেশী আন্দোলন। 1905 খ্রিস্টাব্দে প্রত্যক্ষ ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন এই নারী মাতঙ্গিনী হাজরা। তখন তার বয়স 35 বছর। তিনি একজন মধ্যবয়সী রমণী। এরপর 1908 সালে 11ই আগস্ট মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসুর ফাঁসি হওয়ায় তার মনে গভীর রেখাপাত করে। প্রসঙ্গক্রমে বলে রাখি, শহীদ ক্ষুদিরাম বসুও ছিলেন এই মেদিনীপুরের এক সন্তান। মাতঙ্গিনী দেবীর মনে গভীর দাগ কেটে যায় এই আন্দোলনের আঁচ। সেই সময় তিনি তার সামর্থ্য অনুযায়ী, কেননা তার নিজস্ব কোনো আর্থিক সঙ্গতি ছিল না, কিন্তু তিনি নানাভাবে স্বদেশীদের সাহায্য করতেন। মতাদর্শভাবে তিনি ছিলেন গান্ধীর একজন পরম ভক্ত এবং গান্ধীবাদী। তিনি গান্ধীর নীতিতে অনুপ্রাণিত হন এবং অহিংস আন্দোলনে জড়িয়ে পড়েন। 1930 সালে লবণ সত্যাগ্রহ, বৈরাগী আন্দোলনের মতন বিভিন্ন ব্রিটিশ বিরোধী প্রতিবাদে অংশ নিয়ে নারী আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলেন, কিন্তু পুলিশের লাঠিচার্জের ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। সেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে হিজলি জেলে বন্দি করে রাখে। অল্প কিছুদিন পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু চৌকিদারি কর মকুবের দাবিতে তিনি আবার প্রতিবাদ আন্দোলনে জড়িয়ে পড়েন এবং ব্রিটিশ পুলিশ তাকে আবার কারারুদ্ধ করে। সেই সময় তাকে বহরমপুর কারাগারে 6 মাস বন্দী করে রাখা হয়েছিল। কিছুদিন পরে তিনি মুক্তি পেলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য পদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে তিনি খাদির কাপড় বানাতে সাহায্য করেন, যেটা তখনকার স্বাধীনতা বা স্বদেশী আন্দোলনের একটা প্রতীক ছিল। তার শরীর দুর্বল থাকা সত্ত্বেও তিনি স্বাধীনতা আন্দোলনে এক শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন। লোকমুখে তার নাম ছড়িয়ে পড়ে গান্ধী বুড়ি হিসেবে, কারণ তিনি গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। মেদিনীপুর জেলায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নারীদের আন্দোলনে যোগদান, এবং তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন। 1932 সালে মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনে যোগ দেন এবং সেই সময় তিনি লবণ আইন অমান্য করে কারাবরণ করেছিলেন। ঠিক 1 বছর পরে 1933 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা শ্রীরামপুর মহকুমা কংগ্রেসে যোগ দিয়ে আবার পুলিশের লাঠিচার্জের সময় আহত হন। এরপরে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার আন্দোলন জীবন অতিবাহিত হয়ে থাকে, কিন্তু তার চূড়ান্ত আত্মত্যাগ হয়েছিল 1942 খ্রিস্টাব্দে, যখন ভারত ছাড়ো আন্দোলনের হয়েছিল। সেই সময় 1942 সালের 29শে সেপ্টেম্বর তমলুক থানা দখলের জন্য একটি বিশাল মিছিলে তিনি নেতৃত্ব দেন।
ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর সকল থানায়, মানে মেদিনীপুর জেলার সকল থানায় ও সরকারি কার্যালয়ে দখল নেওয়ার একটা পরিকল্পনা করেন, যেটা মূল আন্দোলনেরই একটা অংশ হিসেবে। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশদের উচ্ছেদ করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার। সেই আন্দোলনের সময় যুক্ত ছিলেন বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও পার্শ্ববর্তী মহিষাদলের স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারা, সতীশচন্দ্র সামন্ত এবং অজয় মুখার্জির মতো বাঘা ভাগা নেতারা। এদের নাম আমরা ইতিহাসে পড়েছি। এরা সব বিশাল বড় বিপ্লবী ছিলেন। আমরা মেদিনীপুরের অবদানকে অস্বীকার করতে পারি না। অনেক কৃতি সন্তান এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবকগণ এবং ৬,০০০ সমর্থক নিয়ে তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি বিশাল বড় মিছিল বের করেন। এই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ৭৩ বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। মিছিল যখন শহরের উপকণ্ঠে পৌঁছয়, তখন ব্রিটিশ পুলিশ তৎকালীন ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই আদেশ অমান্য করে মাতঙ্গিনী হাজরা এগিয়ে যান এবং তিনি তার সমর্থকদের নিয়ে সেই ১৪৪ ধারা অমান্য করেন। পুলিশ প্রথমে সাবধান করে, কিন্তু তাও তারা অগ্রসর হলে তখন ব্রিটিশ পুলিশ তাদের উপরে গুলি চালায়। তবুও মাতঙ্গিনী হাজরা এগিয়ে যেতে থাকেন এবং পুলিশ আবার গুলি চালায়। যখন পুলিশ আবার গুলি চালায়, মাতঙ্গিনী হাজরা স্বেচ্ছাসেবকদের পেছনে রেখে তিনি সামনে এগিয়ে যান এবং পুলিশের গুলি তিনটে গুলি তার গায়ে লাগে। একটি লাগে বুকে এবং দুটি লাগে তার দুটো হাতে। পুলিশের ৩টি গুলি লাগার পরেও তিনি তার পতাকাটা শক্ত হাতে মুঠোর মধ্যে ধরে বন্দে মাতরম ধ্বনির সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর দৃঢ়তা, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার তাকে ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত করে এবং তিনি এক বীরাঙ্গনা নারীর মর্যাদা পান। অবিভক্ত মেদিনীপুর জেলার যে ৫ জন স্বাধীনতা সংগ্রামীর নাম আমরা বেশি করে জানি, তাদের মধ্যে প্রথমেই হলেন শহীদ ক্ষুদিরাম বসু। এরপর আছেন শহীদ মাতঙ্গিনী হাজরা, আছেন সতীশ সামন্ত, সুশীল কুমার ধারা এবং অজয় মুখার্জি। এর মধ্যে অজয় মুখার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং ১৯৬৭ থেকে ১৯৭১ পর্যন্ত এর মধ্যে তিনি ২ বছরের বেশি সময় ধরে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলেছেন। আর একটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে এই ৫ জন বিপ্লবীর মধ্যে ২ জন শহীদ হয়েছিলেন, ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরা। এদের দুজনের নামে ২টি রেল স্টেশন আছে। ক্ষুদিরাম বসুর নামে যে রেল স্টেশনটি, সেটি বিহারের সমস্তিপুর জেলায়, এবং পশ্চিমবঙ্গে মানে কলকাতায় তার নামে একটি মেট্রো স্টেশনও আছে। শহীদ মাতঙ্গিনী এবং বিপ্লবী সুশীল চন্দ্র
সামন্ত নামে যে দুটি রেল স্টেশন আছে, দুটি তমলুক মহকুমায় অবস্থিত। এছাড়া ভারতীয় ডাক বিভাগ এই সমস্ত বিপ্লবীদের স্মরণে ডাক টিকিট প্রকাশ করেছিলেন। তাদের মধ্যে আছেন ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, সতীশ সামন্ত এবং অজয় মুখার্জি। তমলুক শহরের প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্তটি সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে আরো উদ্বুদ্ধ করে তুলেছিল। উল্লেখযোগ্য এই সমান্তরাল সরকারটি 17 ডিসেম্বর 1942 থেকে 8 আগস্ট 1944 পর্যন্ত অত্যন্ত সফলভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে অবশ্য গান্ধীজির অনুরোধে এই সরকারকে ভেঙে দেওয়া হয়। এরপর 1947 সালে ভারত যখন স্বাধীনতা অর্জন করে, তখন সারা পশ্চিম বাংলা জুড়ে অজস্র স্কুল, পাড়া এবং রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। কলকাতায় হাজরা রোড তাঁরই নামে নামাঙ্কিত হয়েছে। স্বাধীন ভারতে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয়েছিল সেটি ছিল মাতঙ্গিনী হাজরার মূর্তি। 1977 সালে কলকাতা ময়দানের সামনে এই মূর্তিটি স্থাপন করা হয়। তমলুকের যে জায়গাটির সামনে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেই তমলুক থানার সামনে তার একটি মর্মর মূর্তি আছে। তাম্রলিপ্ত সরকার গঠনের 60 বছর পূর্তি উপলক্ষে 2002 খ্রিস্টাব্দে ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার সম্মানে 5 টাকার একটি ডাক টিকিট চালু করে। 2015 সালে তমলুক শহরে মহিলাদের জন্য শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজের প্রতিষ্ঠা হয় এবং এই মহান স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়েই এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। আলিবান বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার বসতভিটা ও মিউজিয়াম পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার আলিনান গ্রামে ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। বিশাল 2 তলা মাটির টালির চাল আজও স্বাধীনতা সংগ্রামীর জ্বলন্ত স্মৃতি বহন করে চলেছে এবং বর্তমানে এই বাড়িতে তাঁরই শরিকদের কিছু অংশ বসবাস করে থাকে। 1993 সালে কেন্দ্রীয় সরকারের তরফে এবং প্রণব মুখোপাধ্যায় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, তাঁরই উদ্যোগে আলিনান বালিকা বিদ্যালয়ের পাশে তার একটি মূর্তি উন্মোচন করা হয়। উল্লেখযোগ্য 1973 সালে 13 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আলিনানে শহীদ মাতঙ্গিনী হাজরা স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন এবং 1973 সালের 15 এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে আলিনানে বালিকা বিদ্যালয়ের পাশে তার একটি আবক্ষ মূর্তিও উন্মোচন করা হয়। তাহলে বন্ধুরা, এই হলো বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার সংক্ষিপ্ত জীবন। এই রকম আরো অনেক কাহিনী আমি নিয়ে আসব এবং আমার এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা যাতে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্ত থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে
কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। ভালো লাগলে লাইক দেবে, শেয়ার করবে, এবং যেটা আগেও বললাম আবার বলছি, আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তোমরা অনেক নতুন নতুন পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক কাহিনী, মহামানব বা মহিষী নারীর কাহিনী ইত্যাদি সব এখানে তোমরা দেখতে পারবে। আজকের মতন রাখি, সবাই ভালো থেকো, টাটা।